প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি মোহাম্মদ আব্দুল হালিম ফকির, প্রভাষক রসায়ন বিভাগ, নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটার নাম হচ্ছে জৈব যৌগ। মানে অধ্যায়ের নাম জৈব রসায়ন, আর টপিকটা হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা প্রথমে জৈব যৌগ বলতে কী বুঝি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। জৈব যৌগ প্রাচীনকালে কার্বনের যৌগগুলিকে জৈব যৌগ বলা হতো, কিন্তু পরবর্তীতে এই ধারণা পরিবর্তিত হয়। কারণ কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিড ও কার্বনেট লবণসমূহ কার্বন দ্বারা গঠিত হলেও কিন্তু তারা জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগের আধুনিক ধারণা মতে বিজ্ঞানীরা বলছেন জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ হচ্ছে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। কে হাইড্রোকার্বন বলা হয়? কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে কি বলা হয়? হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলা হয়। আমি আবারও বলছি, কার্বন ও হাইড্রোজেনের আধুনিক ধারণা মতে জৈব যৌগ বলতে আমরা বুঝি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ সমূহকে হাইড্রোকার্বন বলা হয়। হাইড্রোকার্বন এবং এদের জাতকগুলোকে একত্রে জৈব যৌগ বলা হয়। যেমন আমরা জৈব যৌগের কয়েকটি জৈব যৌগের আমরা নাম লিখতে পারি। উদাহরণ হিসাবে আমরা জৈব যৌগ কয়েকটি উদাহরণ লিখতে পারি। উদাহরণ এরকম, যেমন প্রোপেন, পেন্টেন, এইগুলা পেন্টেন এবং এগুলো জৈব যৌগ। এবং এদের জাতক আমরা আরো দু একটা হাইড্রোকার্বনের জাতক হিসাবে লিখতে পারি। যেমন প্রোপাইল ক্লোরাইড, জাতক ইথাইল ক্লোরাইড, প্রোপাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, আরো জাতক আমরা লিখতে পারি, যেমন ইথানল, এগুলো হচ্ছে জৈব যৌগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা জৈব যৌগের সংজ্ঞা আমরা বলতে পারি। আবারও বলছি, কার্বন আধুনিক ধারণার মধ্যে জৈব যৌগ বলা হয় কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে জৈব যৌগ, হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এবং এদের জাতক সমূহকে একত্রে জৈব যৌগ বলা হয়। তাহলে আমাদের জৈব যৌগ সম্পর্কে একটি আমাদের আজকে ধারণা হলো। এখন আমরা চলে যাব জৈব যৌগের শ্রেণীবিভাগ। তাহলে জৈব যৌগের শ্রেণীবিভাগ আমরা কার্বনকে মূল ভিত্তি হিসাবে আমরা জৈব যৌগের শ্রেণীবিভাগ করতে পারি। কার্বনের গঠনকে ভিত্তি ধরে জৈব যৌগের শ্রেণীবিভাগ করতে পারি। কারণ কার্বনের বিশেষ কেটিনেশন ধর্ম ও একাধারে sp2 sp3 সংকরণ গঠন করার ক্ষমতা থাকা কার্বনের sp2 sp3 সংকরণ গঠন করার ক্ষমতা থাকার কারণে বিভিন্ন সংখ্যক কার্বন পরমাণু একত্রে সংযুক্ত হয়ে বিভিন্ন প্রকার ও বিভিন্ন আকারে জৈব যৌগ গঠন করে। তাই কার্বনের আকার ও গঠনকে মূল ভিত্তি হিসাবে জৈব যৌগের শ্রেণীবিভাগ আমরা নিম্নের চোখে দেখায়। জৈব যৌগ
জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হচ্ছে এলিফ্যাটিক জৈব যৌগ। এলিফ্যাটিক জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ। আর একটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। অ্যারোমেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ। তাহলে জৈব যৌগকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে এলিফ্যাটিক জৈব যৌগ, আর একটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। এখন আমরা আসি এলিফ্যাটিক যৌগকে আবার কয় ভাগে ভাগ করা যায়, শ্রেণীবিভাগ করা যায়। তাহলে আমরা একটি করে দেখাই কিভাবে। এলিফ্যাটিক জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ। এলিফ্যাটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এলিফ্যাটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত শিকল জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ, মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ, মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। আর একটা হচ্ছে বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এলিফ্যাটিক জৈব যৌগ। তাহলে আমাদের এলিফ্যাটিক যৌগকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ ও বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এখন মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত শিকল জৈব যৌগ, মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা সরল শিকল এলিফ্যাটিক জৈব যৌগ, সরল শিকল যৌগ মানে এলিফ্যাটিক যৌগ, সরল শিকল এলিফ্যাটিক যৌগ। এবং দুই নম্বর হচ্ছে শাখায়িত শিকল এলিফ্যাটিক যৌগ, শাখায়িত শিকল এলিফ্যাটিক যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ, এলিফ্যাটিক জৈব যৌগ। তাহলে মুক্ত শিকল জৈব যৌগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, সরল শিকল এবং শাখায়িত শিকল জৈব যৌগ, সরল শিকল এবং শাখায়িত শিকল জৈব যৌগ। আর এই সরল শিকল এবং শাখায়িত শিকল জৈব যৌগকে গঠন অনুসারে আবার দুটাকে একত্রে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা সরল শিকল এবং শাখায়িত শিকল জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায় গঠন অনুসারে। একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত আর অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত যৌগ। এই গেল আমাদের এলিফ্যাটিক যৌগগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ আর বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। মুক্ত শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়, শাখায়িত শিকল সরল শিকল এলিফ্যাটিক যৌগ এবং শাখায়িত শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। এখন আমরা আসি বদ্ধ শিকল এলিফ্যাটিক জৈব যৌগ। বদ্ধ শিকলকে আবার দুই ভাগে ভাগ করা যায়,
বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগ এলিফেটিক জৈব যৌগ বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগ বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগ বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক কার্বোসাইক্লিক বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগ আরটা হচ্ছে আরেকটি হচ্ছে বিষম চাকরি মানে হেটারোসাইক্লিক বদ্ধ শিকল এলিফেটিক যৌগ হেটারোসাইক্লিক এলিফেটিক জৈব যৌগ। আর এখন আসি আমরা, তাহলে আমাদের জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, যথা মুক্ত শিকল এলিফেটিক জৈব যৌগ আর বদ্ধ আমাদের জৈব যৌগকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিফেটিক জৈব যৌগ আরটা হচ্ছে অ্যারোমেটিক জৈব যৌগ। তাহলে আমরা আবার এলিফেটিক জৈব যৌগকে আবার ভাগে ভাগ করা যায় দুই ভাগে, যথা হচ্ছে মুক্ত শিকল এলিফেটিক জৈব যৌগ এবং বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগ। মুক্ত শিকল এলিফেটিক জৈব যৌগকে আবার দুভাগে ভাগ করা যায়, যথা সরল শিকল এলিফেটিক জৈব যৌগ এবং শাখায়িত শিকল এলিফেটিক জৈব যৌগ। আবার সরল শিকল এবং শাখায়িত শিকল জৈব যৌগকে গঠন অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা সম্পৃক্ত জৈব যৌগ এবং অসম্পৃক্ত জৈব যৌগ। তারপরে আসলাম আমরা বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগ। আবার আমি বলছি, বদ্ধ শিকল এলিফেটিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক এলিফেটিক জৈব যৌগ, আরটা হচ্ছে হেটারোসাইক্লিক জৈব যৌগ। এখন আসি আমরা অ্যারোমেটিক জৈব যৌগ কয় ভাগে ভাগ করা যায়, চকের সাহায্যে আমরা দেখাই। অ্যারোমেটিক জৈব যৌগ এরোমেটিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে আমাদের বদ্ধ শিকল জৈব যৌগের এলিফেটিক জৈব যৌগের মতোই এরোমেটিক এরোমেটিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা একটা হচ্ছে হোমোসাইক্লিক এরোমেটিক জৈব যৌগ আরটা হচ্ছে হেটারোসাইক্লিক এরোমেটিক জৈব যৌগ। তাহলে আমাদের কি এরোমেটিক জৈব যৌগকে আবার কয় ভাগে ভাগ করা যায়, দুই ভাগে। এরোমেটিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হোমোসাইক্লিক জৈব যৌগ এরোমেটিক জৈব যৌগ আরটা হচ্ছে হেটারোসাইক্লিক এরোমেটিক জৈব যৌগ। তাহলে এই হচ্ছে আমাদের জৈব যৌগের চকের সাহায্যে জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা দেখালাম। এখন একটু জৈব যৌগের শ্রেণী বিভাগ নিয়ে উদাহরণ সহ কিছু আলোচনা আমরা করি। তাহলে আমাদের জৈব যৌগের সঙ্গে আমরা তো আগেই বললাম জৈব যৌগ বলতে কি বুঝি আমরা বললাম। তাহলে জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হচ্ছে এলিফেটিক জৈব যৌগ এবং অ্যারোমেটিক জৈব যৌগ। তাহলে এলিফেটিক জৈব যৌগ কাকে বলে? এলিফেটিক জৈব যৌগ কাকে বলে বা বলতে কি বুঝি আমরা? এলিফেটিক জৈব যৌগ এলিফেটিক জৈব যৌগ আমরা কি বলতে বুঝি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? এলিফেটিক নামটা এসেছে গ্রিক শব্দ এলিফার থেকে। এলিফেটিক যৌগটির নাম মানে এলিফেটিক শব্দটি উৎপত্তি
এলিফার অর্থ হচ্ছে ফ্যাট বা চর্বি। এলিফার শব্দের অর্থ হচ্ছে ফ্যাট বা চর্বি। ফ্যাট বা বাংলা হচ্ছে চর্বি, ফ্যাট বা চর্বি। এলিফার 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 থেকে এলিভেটিভ, তাহলে এলিফার শব্দটির অর্থ হচ্ছে ফ্যাট বা চর্বি। পূর্বে বিজ্ঞানীদের ধারণা ছিল যে চর্বি থেকে উদ্ভূত যৌগগুলোই হচ্ছে এলিভেটিক যৌগ। চর্বি থেকে উদ্ভূত বা উৎপন্ন যৌগসমূহই এলিভেটিক যৌগ। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কৃত্রিমভাবে এলিভেটিক যৌগ প্রস্তুত করা যায় এবং জীবিত কোনো উৎস থেকেও এলিভেটিক যৌগ প্রস্তুত করা যায়। সুতরাং আধুনিক ধারণা মতে এলিভেটিক যৌগ হচ্ছে মুক্ত শিকল ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন। মুক্ত শিকল ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে একত্রে এলিভেটিক যৌগ বলা হয়। যেমন এলিভেটিক যৌগের একটা উদাহরণ আমাদের, এলিভেটিক যৌগ হতে পারে বিউটেন। আমি বলছিলাম কি মুক্ত শিকল ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে একত্রে এলিভেটিক যৌগ বলা হয়। তাহলে বিউটেন একটা মুক্ত শিকল, সুতরাং এটা এলিভেটিক যৌগ। বিউটেন হতে পারে হেক্সেন। এটাও মুক্ত শিকল। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে মুক্ত শিকল ও সম্পৃক্ত চাকরিক হাইড্রোকার্বন ও এদের জাতক সমূহকে একত্রে এলিভেটিক যৌগ বলা হয়। তাহলে এলিভেটিক যৌগের আরো দু একটা উদাহরণ দিতে পারি, যেমন চাকরিক আমরা দু একটা উদাহরণ দিতে পারি। চাকরিক হচ্ছে সাইক্লোপ্রোপেন। বদ্ধ শিকল এলিভেটিক যৌগ সাইক্লোপ্রোপেন। আগের যে উদাহরণ আমরা দিয়েছিলাম সেটা ছিল মুক্ত শিকল, এখন বদ্ধ শিকল, সম্পৃক্ত, কিন্তু অসম্পৃক্ত নয়, সম্পৃক্ত। তাহলে আরেকটা দিতে পারি সাইক্লোবিউটেন। এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোবিউটেনের সংকেত আমরা এভাবে লিখতে পারি, সাইক্লোবিউটেন। তাহলে এলিভেটিক যৌগ হচ্ছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল, সম্পৃক্ত। বদ্ধ শিকলটা হতে হবে আমাদের সম্পৃক্ত, অসম্পৃক্ত কোনো হতে পারবে না। তাহলে আমাদের গেল এলিভেটিক যৌগ সম্পর্কে আমাদের ধারণা। এলিভেটিক যৌগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে মুক্ত শিকল এবং বদ্ধ শিকল। মুক্ত শিকল এলিভেটিক যৌগ কাকে বলে, সেটা আমরা একটু আলোচনা করি। মুক্ত শিকল এলিভেটিক যৌগ। মুক্ত শিকল এলিভেটিক যৌগ। মুক্ত শিকল এলিভেটিক যৌগ সংখ্যাটা আমরা কি ধরনের হতে পারে? মুক্ত শিকল এলিভেটিক যৌগ সংখ্যাটা হতে পারে যে সকল এলিভেটিক জৈব যৌগের প্রান্তীয় কার্বন দ্বয় পরস্পর যুক্ত না হয়ে উন্মুক্ত থাকে, তাদেরকে মুক্ত শিকল এলিভেটিক যৌগ বলে। তাহলে আমাদের কি সংখ্যাটা পেলাম? যে সকল এলিভেটিক যৌগের প্রান্তীয় কার্বন দ্বয় পরস্পর যুক্ত না হয়ে উন্মুক্ত থাকে, তাদেরকে বলা হয় মুক্ত শিকল এলিভেটিক যৌগ। মুক্ত শিকল এলিভেটিক যৌগের আমরা যদি একটু উদাহরণ দেই, মুক্ত শিকল যেমন আগে
মুক্ত শিকল এলিপিটিক যৌগের আমরা লিখেছিলাম সংজ্ঞাতে, এলিপিটিক যৌগের সংজ্ঞাতে। এখন মুক্ত শিকল এলিপিটিক যৌগ ধরলাম আমরা, এটা কি বিউটেন। বিউটেন হচ্ছে মুক্ত শিকল, বিউটেন। আরো লিখতে পারো হেক্সেন, হেক্সেন, হেক্সেন। এগুলো হচ্ছে মুক্ত শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন মুক্ত শিকল এলিপিটিক জৈব যৌগকে আবার কয় ভাগে ভাগ করা যায়? মুক্ত শিকল এলিপিটিক জৈব যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল শিকল এলিপিটিক জৈব যৌগ, আর একটা হচ্ছে শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন সরল শিকল এলিপিটিক জৈব যৌগ, সরল শিকল এলিপিটিক জৈব যৌগ, সরল শিকল এলিপিটিক জৈব যৌগ, এলিপিটিক জৈব যৌগ, সরল শিকল এলিপিটিক জৈব যৌগ। সরল শিকল এলিপিটিক জৈব যৌগ কাকে বলে? যে সকল এলিপিটিক জৈব যৌগে, যে সকল মুক্ত শিকল এলিপিটিক জৈব যৌগের দুটি কার্বন পরমাণু পরস্পর, কোন কার্বন পরমাণু পরস্পর পাশাপাশি দুটি কার্বনের সাথে সংযুক্ত থাকে। আমি আবারও বলছি, সরল শিকল এলিপিটিক জৈব যৌগ সংখ্যাটা এই ধরনের দ্বারা যে সকল মুক্ত শিকল এলিপিটিক জৈব যৌগে কার্বন পরমাণু, কোনো একটি কার্বন পরমাণু পাশাপাশি দুটি কার্বনের সাথে যুক্ত থাকে, তাদেরকে সরল শিকল এলিপিটিক জৈব যৌগ বলে, সরল শিকল এলিপিটিক জৈব যৌগ বলে। তাহলে আমাদের পাশাপাশি মানে সর্বোচ্চ 2 এর অধিক থাকতে পারবে না, কার্বন পরস্পর যুক্ত থাকতে পারবে না। পাশাপাশি কোনো কার্বন পরমাণু পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে, সেগুলো হচ্ছে সরল শিকল এলিপিটিক জৈব যৌগ। সরল শিকল এলিপিটিক যৌগ যেমন বিউটেন, CH3 CH2 CH2 CH3, প্রতিটা কার্বন পাশাপাশি দুটি কার্বনের সাথে যুক্ত আছে, প্রতিটি কার্বন পরমাণু পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে। সেই জন্য আমাদের এটা হচ্ছে সরল শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন আমরা আসি, যেমন বিউটেন লিখলাম, এভাবে আরো আমরা উদাহরণ লিখতে পারি, বিউটেন, পেন্টেন, হেক্সেন, প্রত্যেকটি পাশাপাশি প্রত্যেকটি কার্বন পরমাণু। যেমন আমাদের পেন্টেন, এটা হচ্ছে পেন্টেন, এটাও একটা আমাদের মুক্ত শিকল এলিপিটিক জৈব যৌগ। মানে প্রত্যেকটি কার্বন পরমাণু পাশাপাশি দুটি কার্বনের সাথে যুক্ত আছে, এই জন্য এগুলো হচ্ছে সরল শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন আসি আমরা শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ। শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ, শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ হচ্ছে সংখ্যাটা এই ধরনের হয়। বলতে আমরা বুঝি যে সকল এলিপিটিক জৈব যৌগের কোনো একটি কার্বন পরমাণু 2 এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে। 2 এর অধিক, আমাদের সরল শিকলে ছিল পাশাপাশি দুটি কার্বনের সাথে যুক্ত থাকবে। এখন হচ্ছে আমাদের শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগের মধ্যে কোনো একটি কার্বন পরমাণু 2 এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকবে, তাদেরকে বলা হয় শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ। আমরা একটা উদাহরণ হিসেবে লিখতে পারি, উদাহরণটার নাম তোমরা অবশ্যই জানো, সেটা হচ্ছে 2-মিথাইল বিউটেন। এই যে একটা কার্বন পরমাণু, এই যে কার্বন পরমাণুটা পাশাপাশি দুইটি নয়, 2 এর অধিক কার্বন পরমাণুর সাথে যুক্ত আছে, এটা হচ্ছে শাখায়িত শিকল এলিপিটিক যৌগ। এটা হচ্ছে 2-মিথাইল বিউটেন, 2-মিথাইল বিউটেন। এটা হচ্ছে একটা শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ। এইভাবে আমরা যদি আলাদাকে
আরো থাকতে পারে দুইয়ের অধিক, এখানে আরেকটা আছে CH3, তাহলে এটার নাম কি হবে 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল বিউটেন, 2,2 ডাইমিথাইল বিউটেন, 2,2 ডাইমিথাইল বিউটেন, 2,2 ডাইমিথাইল। এটা আমরা শাখায়িত শিকল এলিপিটিক যৌগ। তাহলে আমাদের পেল একটা হচ্ছে সরল শিকল এলিপিটিক যৌগ। এখন আমরা শিখলাম যে শাখায়িত শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন আমরা আসি সরল শিকল এবং শাখায়িত শিকল এলিপিটিক যৌগকে গঠন অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সম্পৃক্ত যৌগ আর একটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগ বলতে আমরা কি বুঝি? এখন আলোচনার বিষয় হচ্ছে সম্পৃক্ত যৌগ বলতে আমরা কি বুঝি। তাহলে সংখ্যাটা এই ধরনের দ্বারা যে সকল সরল অথবা শাখায়িত এলিপিটিক যৌগের দুটি কার্বন পরমাণুর মধ্যে, আমি আবারও বলছি, যে সকল সরল ও শাখায়িত শিকল এলিপিটিক যৌগের কার্বনগুলো পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। আমি আবার বলছি, যে সকল সরল ও শাখায়িত শিকল এলিপিটিক যৌগের কার্বন পরমাণুগুলো একে অপরের সাথে কিভাবে একক বন্ধন দ্বারা যুক্ত থাকে সেগুলোকে বলা হয় সম্পৃক্ত জৈব যৌগ। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল হলো এটা হচ্ছে প্রত্যেকটা কার্বন পরমাণু একক বন্ধন দ্বারা যুক্ত, আছে। আর বাকি হাতগুলো কার্বনের হাইড্রোজেন দ্বারা ফিল আপ হয়েছে। কার্বনের 4টি হাত, বাকি হাতগুলো হাইড্রোজেন দ্বারা আমরা পূর্ণ করেছি। সুতরাং এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত জৈব যৌগ। এটার নাম হচ্ছে বিউটেন। নরমাল বিউটেন লিখতে পারো, নরমাল বিউটেন। এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত জৈব যৌগ। আরো লিখতে পারো, অনেক এক্সাম্পল আছে কি আমাদের। এটা হচ্ছে পেন্টেন, হেক্সেন, বিউটেন। হ্যাঁ, পেন্টেন লিখতে পারো, নরমাল পেন্টেন। এটা হচ্ছে নরমাল পেন্টেন, নরমাল বিউটেন, নরমাল পেন্টেন, প্রোপেন। এগুলো হচ্ছে আমাদের সম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ চেনার উপায় হচ্ছে দুইটি কার্বন পরমাণু প্রত্যেকটি কার্বন পরমাণু পরস্পর একক বন্ধন দ্বারা যুক্ত থাকবে, তাদেরকে বলা হয় আমাদের সম্পৃক্ত জৈব যৌগ। এখন আমরা আসি অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত যৌগ কাকে বলে? অসম্পৃক্ত যৌগ হচ্ছে যে সকল সরল শিকল ও শাখায়িত শিকল এলিপিটিক যৌগের কার্বনগুলোর মধ্যে অন্তত দুটি কার্বনে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। আমি আবারও বলছি, যে সকল সরল শিকল অথবা শাখায়িত শিকল এলিপিটিক যৌগের অন্তত দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। আমরা একটা উদাহরণ দিতে পারি। আমরা লিখতে পারি, যেমন এই যে দুই কার্বনের মাঝেও একটি দ্বিবন্ধন বিদ্যমান, অন্তত একটি থাকতে হবে, একের অধিকও থাকতে পারে, একটা দ্বিবন্ধন আছে, তাহলে এটার নাম হচ্ছে বিউটওয়ানিন। এটা হচ্ছে বিউটওয়ানিন। তাহলে আমার এটা সম্পৃক্ত জৈব যৌগ। এই দুটি কার্বনের মধ্যে অন্তত দুটি কার্বনের মধ্যে একটি দ্বিবন্ধন বিদ্যমান,
বিউটানিন। কারণ ওয়ান কোথা থেকে এসেছে? আমরা কার্বনগুলোকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করব। কোন দিক থেকে সংখ্যায়িত করব? যে দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কাছাকাছি হয় সেদিক থেকে আমরা কার্বনগুলোকে পর্যায়ক্রমে নাম্বারিং সংখ্যায়িত করব। যেমন 1 2 3 4। তাহলে ডাবল বন্ডটা কোথায় আছে? ডাবল বন্ডটা আছে আমাদের 1 নম্বর কার্বনে, 1 নম্বর আর 2 নম্বর কার্বনের মাঝে। তাহলে আমাদেরকে এটা বলবো বিউট। কয়টা কার্বন আছে? 4টি। তাহলে আমরা লিখব বিউট 1 ইন। নামের শেষে ইন হবে, অসম্পৃক্ত যেহেতু এটা হচ্ছে অ্যালকিন, নামের শেষে ইন হবে, নামের শেষে ইন হবে। বিউটানিন, বিউটানিন। অনুরূপভাবে আমরা যদি ত্রিবন্ধন দেই তাহলে কি দাঁড়ায়? ত্রিবন্ধন দিলে আমাদের কি দাঁড়ায়? এখানে একটা হাইড্রোজেন হবে, তাহলে এটা হবে, এটা অসম্পৃক্ত জৈব যৌগ, এটা অসম্পৃক্ত জৈব যৌগ। তাহলে আমরা অনুরূপভাবে যে দিক থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন কাছাকাছি হয় সেদিক থেকে আমরা পর্যায়ক্রমে সংখ্যায়িত করব। তাহলে 1 2 3 4। তাহলে 1 নম্বরে একটা কি আছে? ত্রিবন্ধন আছে। 1 নম্বরে একটা ত্রিবন্ধন আছে। সুতরাং এটার নাম হচ্ছে বিউটানাইন, বিউটানাইন। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যালকাইন, এটা হচ্ছে অ্যালকাইন, নামের শেষে হবে আইন হবে। পূর্বেটা ছিল অ্যালকিন, ডাবল বন্ড থাকলে হবে অ্যালকিন, নামের শেষে ইন হবে। এ হচ্ছে আমাদের অসম্পৃক্ত যৌগ, আসম্পৃক্ত যৌগ নিয়ে আলোচনা। এখন আমরা এলিপিটিক যৌগকে পূর্বে বলছিলাম দুই ভাগে ভাগ করা যায়। একটা ছিল মুক্ত শিকল আর একটা ছিল বদ্ধ শিকল। এখন বদ্ধ শিকল এলিপিটিক যৌগকে নিয়ে আলোচনা আমরা করি। বদ্ধ শিকল, বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ। বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ। বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ বলতে কি বুঝি? বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ বলতে বুঝি যে সকল এলিপিটিক যৌগের কার্বন পরমাণু সমূহ বলয় গঠনের জন্য, বলয় বা চক্র গঠনের জন্য সরাসরি কার্বন পরমাণু ও অন্য কিছু পরমাণু আছে। অন্য পরমাণুর মধ্যে আছে যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি থাকে। যে সকল এলিপিটিক জৈব যৌগের কার্বন পরমাণু অথবা অন্য কোনো পরমাণু নিয়ে, যেমন অন্য কোনো পরমাণু অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি নিয়ে চক্র বা বলয় গঠন করে তাদেরকে বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ বলে, তাদেরকে বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ বলে। তাহলে আমরা বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগের সংজ্ঞা শিখে ফেলাম। এখন বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগকে আবার আমাদের দুই ভাগে ভাগ করা যায়, যথা হোমোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ আর একটা ছিল হেটারোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ। তাহলে বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়। এলিপিটিক জৈব যৌগ, বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা একটা হচ্ছে হোমোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ। হোমোসাইক্লিক জৈব যৌগ হোমোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ। হোমোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ কাকে বলে? যে সকল বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগের কার্বন পরমাণু বলয় গঠনের জন্য পরস্পর কার্বন পরমাণু যুক্ত হয়, অন্য কোনো পরমাণু থাকে না, তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ। শুধু কার্বন পরমাণু দ্বারাই বলয় গঠন করে, অন্য কোনো পরমাণু থাকে না। এরকম একটা উদাহরণ আমরা লিখতে পারি হোমোসাইক্লিক আমরা লিখতে পারি কি? সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন একটি হোমোসাইক্লিক। দেখো এখানে কার্বন ব্যতীত অন্য কোনো, এই যে বলয় বা চক্র গঠন করেছে, এখানে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু নেই।
সেটা হচ্ছে, সেই কারণে এটার নাম হচ্ছে হোমোসাইক্লিক বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন এভাবে অনুরূপভাবে আরো আসতে পারে আমাদের সাইক্লোবিউটেন, এটা হচ্ছে সাইক্লোবিউটেন। সুতরাং সাইক্লোবিউটেন, সাইক্লোবিউটেন, বিউটেন, সাইক্লোবিউটেন, এটাও হচ্ছে হোমোসাইক্লিক, কারণ চক্র গঠনে কার্বন ব্যতীত অন্য কোনো পরমাণু নেই। তাহলে এগুলো আমাদের গেল, এখন গেল আমাদের হোমোসাইক্লিক বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ সম্পর্কে আমাদের ধারণা। এখন আসি আমরা বদ্ধ শিকল, আমাদের কি হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ। হেটারোসাইক্লিক, 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 হেটারোসাইক্লিক বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ সংজ্ঞাটা কি ধরনের? তারা যে সকল বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগের বলয় গঠনের জন্য কার্বন পরমাণু ছাড়াও, কার্বন পরমাণু ছাড়াও, কার্বন পরমাণু ছাড়াও অন্য ভিন্ন 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 যেমন অক্সিজেন, যেমন যেমন অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি পরমাণু তাকে বলয় গঠনের জন্য কার্বন ব্যতীত অন্য পরমাণু থাকতে পারে, যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, সেসব যৌগগুলোকে বলা হয় হেটারোসাইক্লিক এলিপিটিক জৈব যৌগ। তাহলে আমরা একটা এক্সাম্পল দেই, হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ, যেমন ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, ইথিলিন, ইথিলিন অক্সাইড, অক্সাইড, ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড এখানে বলয় গঠন করছে কি কার্বন, কার্বন ব্যতীত অক্সিজেনও আছে। সুতরাং এটা হচ্ছে হেটারোসাইক্লিক বদ্ধ শিকল এলিপিটিক জৈব যৌগ। এখন আমরা আসব অ্যারোমেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ সম্পর্কে আলোচনা করব। অ্যারোমেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ, অ্যারোমেটিক জৈব যৌগ কাকে বলতে আমরা কি বুঝি? অ্যারোমেটিক জৈব যৌগ বলতে কি বুঝি? অ্যারোমেটিক শব্দটি উৎপত্তি হচ্ছে গ্রিক শব্দ এরোমা থেকে, গ্রিক শব্দ এরোমা থেকে অ্যারোমেটিক শব্দটির উৎপত্তি, গ্রিক শব্দ এরোমা থেকে অ্যারোমেটিক শব্দের উৎপত্তি। তাহলে এরোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি, এরোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি, এরোমা শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। সুগন্ধিযুক্ত যৌগগুলোকে আমরা আগের পূর্বে ধারণা করা হতো যে অ্যারোমেটিক যৌগ। এখন বর্তমানে অ্যারোমেটিক যৌগের সংজ্ঞা এই ধরনের দ্বারা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ হচ্ছে প্রথমে হতে হবে চাকরি, অ্যারোমেটিক যৌগটা হতে হবে প্রথমে চাকরি, চাকরিক সমতুলীয় হতে হবে, সমতুলীয়, চাকরিক সমতুলীয়, একান্তর দ্বিবন্ধন যুক্ত, একান্তর দ্বিবন্ধন যুক্ত। তাহলে আধুনিক ধারণা মতে অ্যারোমেটিক যৌগের সংখ্যাটা হলো এই ধরনের চাকরিক সমতুলীয় একান্তর দ্বিবন্ধন যুক্ত, যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে, যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাদেরকে কি বলা হয়? অ্যারোমেটিক জৈব যৌগ বলা হয়, অ্যারোমেটিক জৈব যৌগ। আমি আবারও বলছি, আধুনিক ধারণা মতে চাকরিক সমতুলীয় একান্তর দ্বিবন্ধন যুক্ত, যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক জৈব যৌগ, তাদেরকে বলা হয় অ্যারোমেটিক জৈব যৌগ। যেমন আমরা অ্যারোমেটিক জৈব যৌগ, তাহলে আমাদের প্রথমে হচ্ছে শর্ত হচ্ছে চাকরিক হতে হবে, চাকরি প্রথমে চাকরিক হতে হবে, সমতুলীয় আছে, সমতলে আছে, একান্তর দ্বিবন্ধন যুক্ত, একান্তর দ্বিবন্ধন যুক্ত,
একান্তর দ্বিবন্ধনযুক্ত যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে। এই যে একান্তর দ্বিবন্ধনযুক্ত, একটি কার্বন পরপর একটা দ্বিবন্ধন আছে, একান্তর দ্বিবন্ধনযুক্ত চাকরিক সমতলীয় একান্তর দ্বিবন্ধনযুক্ত যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে, যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে তাদেরকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। তাহলে আমাদের বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে কি বোঝায়? বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এই যে ইলেকট্রনগুলা, এইগুলা ইলেকট্রনগুলা হচ্ছে সঞ্চালনশীল। এখানে এখানে আছে সঞ্চালনশীল। বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এখানে যেমন আছে, এটা সঞ্চালনশীল, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, এখানে। তাহলে দুটো সেম একই জিনিস। এই দ্বিবন্ধনগুলো সঞ্চালনশীল, দ্বিবন্ধনগুলো মানে ইলেকট্রনগুলো সঞ্চালনশীল। এই যে আমাদের প্রতিটা বন্ধনে যে দুটি ইলেকট্রন আছে এগুলো সঞ্চালনশীল। সুতরাং আমাদের অ্যারোমেটিক যৌগের সংজ্ঞাটা এরকম দাঁড়ায়: চাকরি সমতলীয় একান্তর দ্বিবন্ধনযুক্ত যা বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তাহলে অ্যারোমেটিক যৌগ এই ধরনের আমাদের এই বেনজিন, এটার নাম হচ্ছে বেনজিন। বেনজিন, বেনজিন, এটাও বেনজিন। বেনজিন আরো লিখতে পারি ফেনল। ফেনল আরো লিখতে পারি, আমরা এক্সাম্পল লিখতে পারি টলুইন। টলুইন, টলুইন ফেনল, ফেনল, এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ। আরো আছে আমাদের, আরেকটা উদাহরণ দিতে পারি আমরা ফিরিডিন। ফিরিডিন একটা অ্যারোমেটিক যৌগ, কিন্তু এটা আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা চক্র গঠনে শুধু কার্বন পরমাণু বিদ্যমান, এটা কার্বন পরমাণু ব্যতীত। কার্বন পরমাণু ব্যতীত এখানে একটা নাইট্রোজেন পরমাণু বিদ্যমান। এগুলো হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ আর হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এখন আমরা আসি হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কাকে বলে। যে সকল অ্যারোমেটিক যৌগের বলয় গঠনে শুধুমাত্র কার্বন পরমাণু বিদ্যমান, শুধুমাত্র কার্বন পরমাণু বিদ্যমান, তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আবারও বলছি আমি, অ্যারোমেটিক যৌগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ এবং হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এখন আমরা একটু সংখ্যাটা দেখি কি ধরনের হয়। হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ, হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। তাহলে সংখ্যাটা কি ধরনের হয়? যে সকল অ্যারোমেটিক যৌগের বলয় গঠনে শুধুমাত্র কি কার্বন পরমাণু অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। যেমন বেনজিন, বেনজিনটা আমরা অন্যভাবে লিখতে পারি বেনজিন। বেনজিন, বেনজিন বলয় গঠনে শুধু কার্বন পরমাণু অংশগ্রহণ করেছে, অন্য কোনো পরমাণু নয়। সুতরাং এটা হচ্ছে হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। আরো লিখতে পারি আমরা ফেনল। হোমোসাইক্লিক, শুধু কার্বন বলয় গঠনে কার্বন পরমাণু, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, শুধু কার্বন পরমাণু বলয় গঠন করছে, অন্য কোনো পরমাণু নেই। এটা হচ্ছে আমাদের হোমোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এখন আসি আমরা
হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যৌগ। হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যৌগ। তাহলে আমাদের হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ যৌগের সংখ্যাটা কি ধরনের হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? কি ধরনের হবে? সম্পূর্ণ হোমোর বিপরীত। যে সকল অ্যারোমেটিক যৌগে বলয় গঠনে কার্বন ছাড়াও অন্য পরমাণু যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক অ্যারোমেটিক জৈব যৌগ। আমি আবারও বলছি, যে সকল অ্যারোমেটিক যৌগে বলয় গঠনে কার্বন পরমাণু ছাড়াও অন্য বা ভিন্ন যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি পরমাণু অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় হেটারোসাইক্লিক অ্যারোমেটিক জৈব যৌগ। হেটারোসাইক্লিক একটা এক্সাম্পল দিতে পারি আমরা, যেমন পিরিডিন বলয় গঠনে কার্বন ব্যতীত একটি নাইট্রোজেন পরমাণু বিদ্যমান, সুতরাং এটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক জৈব যৌগ। অনুরূপভাবে আরো দিতে পারি থায়োফিন বলয় গঠনে বা চক্র গঠনে কার্বন ছাড়া আরেকটি আছে সালফার, সুতরাং এটাও হেটারোসাইক্লিক অ্যারোমেটিক জৈব যৌগ। আরো দিতে পারি এক্সাম্পল, আমরা দিতে পারি ফিউরান। এটা হচ্ছে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ। এই হচ্ছে আমাদের জৈব যৌগ সম্পর্কে আমাদের আলোচনা। জৈব যৌগের আমরা পূর্বে দেখে গেছি চোখের সাহায্যে জৈব যৌগের শ্রেণী বিভাগ। এখন আমরা বিস্তারিত আলোচনা করলাম জৈব যৌগ নিয়ে। এখন বিস্তারিত আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের জৈব যৌগ সম্পর্কিত প্রাথমিক ধারণা আমরা পেয়ে গেলাম। এখন আমরা একটি জৈব যৌগের প্রস্তুতি সম্পর্কে নিয়ে আলোচনা করব। একটি জৈব যৌগ কিভাবে, তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। আমরা যে জৈব যৌগটা প্রস্তুত করব সেটার নাম হচ্ছে অ্যালকোহল। কিভাবে আমরা প্রস্তুত করতে পারি সেটা নিয়ে আজকে একটু আলোচনা আমরা করব। অ্যালকোহলের প্রস্তুতি। তোমরা অবশ্যই জানো অ্যালকোহলের প্রস্তুতি আমরা কিভাবে করতে পারি। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে গ্রিগনাট বিকারকের সাহায্যে, যেটা খুব পপুলার, যে গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুতি আমরা বেছে নিই। গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুতি। গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুতি। কিভাবে করা যায় গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুতি? তোমরা অনেকেই জানো, অবশ্য কেউ নাও জানতে পারো। তাহলে গ্রিগনাট বিকারকটা জিনিসটা কি? শুষ্ক গ্রিগনাট বিকারক এভাবে আমরা বলতে পারি, শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে গ্রিগনাট বিকারক উৎপন্ন হয়। কি বললাম? শুষ্ক ইথারে দ্রবীভূত অ্যালকাইল হ্যালাইড ধাতব ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে শুষ্ক ইথার
ইথার, শুষ্ক ইথার, শুষ্ক ইথারের অ্যালকাইল হ্যালাইড ধাতব ম্যাগনেসিয়ামের সাথে উত্তপ্ত করলে গ্রিগনার বিকারক উৎপন্ন হয়। আর MgX, RMgX, আর হচ্ছে অ্যালকাইলগুলো, আর হচ্ছে আমরা একটা উদাহরণ দেই। মিথাইল ক্লোরাইড প্লাস ম্যাগনেসিয়াম, শুষ্ক ইথার, মিথাইল ম্যাগনেসিয়াম বা ক্লোরাইড বা তুমি দিতে পারো ব্রোমাইড দিয়া, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এটার নাম হচ্ছে গ্রিগনার বিকারক। এটাও গ্রিগনার বিকারক, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, এখন আমরা অ্যালকোহল প্রস্তুতি। অ্যালকোহল সাধারণত কত প্রকার? অ্যালকোহল সাধারণত 3 প্রকার: 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। অন্যভাবে নামটা বলা যায় প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এবং টারশিয়ারি অ্যালকোহল। তাহলে আমাদের কি প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তাহলে আমরা কিভাবে গ্রিগনার বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুত করতে পারি এটা আলোচনা করব। এখন এটা আলোচনা করব কিভাবে আমাদের গ্রিগনার বিকারকের সাহায্যে অ্যালকোহল প্রস্তুত করা যায়। আমরা একটু সংক্ষিপ্ত তাড়াতাড়ি আমরা আলোচনা করব। গ্রিগনার বিকারক, মিথানলের সাথে গ্রিগনার বিকারক। দেখো, মিথানলের সাথে মিথানল মানে ফর্মালডিহাইড, মিথানলের সাথে গ্রিগনার বিকারক বিক্রিয়া করে একটি মধ্যবর্তী কম্পাউন্ড উৎপন্ন হয় মিথানল। মিথানল মানে মিথাইলডিহাইড, মিথানল। গ্রিগনার বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড, গ্রিগনার বিকারক। তাহলে কি মিথানলের সাথে গ্রিগনার বিকারকের বিক্রিয়া কি উৎপন্ন হয়? একটা মধ্যবর্তী কম্পাউন্ড, সেই কম্পাউন্ডটা হচ্ছে এই মধ্যবর্তী কম্পাউন্ডটা উৎপন্ন হয়। তারপরে আমাদের এটাকে আদ্র বিশ্লেষণ করলে আমাদের প্রাইমারি অ্যালকোহল উৎপন্ন হয়। আদ্র বিশ্লেষণ করলে হয় প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি ব্রোমাইড, তাহলে আমাদের কি হলো? এটা প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে গেলাম। সহজ পদ্ধতি গ্রিগনার বিকারকের সাথে কিভাবে অ্যালকোহল প্রস্তুত করা যায়। আমরা 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করলাম। 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। অনুরূপভাবে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল কিভাবে প্রস্তুত করতে পারি? 2 ডিগ্রি হচ্ছে ইথানলের সাথে প্রাইমারি অ্যালকোহল, মানে 1 ডিগ্রি অ্যালকোহল নিয়েছিলাম আমরা মিথানল, আর আমাদের সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত করতে আমরা নিব ইথানল। নিলাম। আমরা প্রাইমারি অ্যালকোহল প্রস্তুতিতে নিয়েছিলাম মিথানল, সেকেন্ডারি অ্যালকোহল প্রস্তুত করতে নিব আমরা ইথানল। গ্রিগনার বিকারকের সাথে বিক্রিয়া করে প্রথমে একটা মধ্যবর্তী কম্পাউন্ড উৎপন্ন হয়, সেটা হচ্ছে কম্পাউন্ডের যে মধ্যবর্তী কম্পাউন্ড উৎপন্ন হয়েছে। এখন এটাকে আদ্র বিশ্লেষণ করলে আমাদের হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি
ব্রোমাইড। এই আমরা দুইটি ক্রিয়াকরণ হয়ে গেল। তাহলে ইথানলের সহিত গ্রিগনার বিকারকের বিক্রিয়া প্রথমে একটি মধ্যবর্তী কম্পাউন্ড, তারপরে এটা হাইড্রোলাইসিস করলে আত্মবিশ্লেষণ করলে হয় দুটি ক্রিয়াকরণ। মানে হচ্ছে আমাদের কি টু প্রোপেন টু অল, প্রোপেন টু অল, প্রোপানল টু, প্রোপানল টু, প্রোপানল টু, এটা হচ্ছে আমাদের দুইটি ক্রিয়াকরণ অ্যালকোহল। এখন আমরা তিনটি ক্রিয়াকরণ কিভাবে প্রস্তুত করতে পারি? তিনটি ক্রিয়াকরণ প্রস্তুতি। এখন নিব আমরা এক ডিগ্রি অ্যালকোহলের সময় আমরা নিয়েছি মিথানল, 2 ডিগ্রি অ্যালকোহলের সময় আমরা নিয়েছি ইথানল, 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতির সময় আমরা নিব কিটোন মানে অ্যাসিটোন, কিটোন নিব। গ্রিগনার বিকারের সাথে বিক্রিয়া করব, আমাদের মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে বিক্রিয়া করব, আমাদের হয়ে যাবে একটা মধ্যবর্তী কম্পাউন্ড হবে। তাকে হাইড্রোলাইসিস করলে আত্মবিশ্লেষণ করলে হয়ে যাবে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল এবং মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। এই হচ্ছে আমাদের আজকে আলোচনা কিভাবে আমাদের অ্যালকোহল প্রস্তুত করা যায়। আমরা গ্রিগনার বিকারকের সাথে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল ও টারশিয়ারি অ্যালকোহল মানে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে পারি। এই হচ্ছে আজকের মোটামুটি আলোচনা। আগামী দিন ইনশাআল্লাহ অন্য একটি টপিকস নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাই সুস্থ থেকো, দোয়া করি সবাই ভালো থেকো। আগামী দিন ইনশাআল্লাহ দেখা হবে।